গোলাবাড়ি হাসপাতাল, গোলাবাড়ির বেসরকারি হাসপাতাল, যে হাসপাতালে ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে রাত থেকে রাত ভোর অপেক্ষা করে আছেন রোগীর পরিবার। কেন না, যখন বলেছেন স্বাস্থ্যসাথী কার্ড আছে, হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন এখানে ক্যান্সারের চিকিৎসা হয় না, এ রোগীকে ভর্তি করা যাবে না। অথচ তার আগেই টাকা ভর্তি নিয়ে, কিভাবে রোগীকে ভর্তি করা হবে টাকা নিয়ে, সেই সব বন্দোবস্ত করে ফেলছিলেন। শুনবেন হাসপাতাল কর্তৃপক্ষ কি বলেছেন, রোগীর আত্মীয়রা তারা আমাদের ক্যামেরার সামনে কি অভিযোগ করছেন, শুনুন। इमरजेंसी में एडमिट किया हमको, न्यूरोलॉजिक डॉक्टर के अंडर में दिया, 1800 रुपया हमसे लिए अंदर में। उसके बाद फिर हम बाहर आए थोड़ा से, तो हमको 10-15 मिनट बाद आके पूछे कि क्या चीज़ से पेमेंट होगा, तो हम पेमेंट बताए कि स्वास्थ्य कार्ड से होगा पेमेंट। तो फिर हमको 10-15 मिनट बाद बोलने लगे कि नहीं, बेड खाली नहीं है, एक जगह बेड खाली नहीं है, यहाँ पर से आप लोग लेके जाइए। हम रात भर कलकत्ता पूरा घूमे सर, हमको कहीं पर ये कंडीशन में हमको नहीं मिल रहा था सर। रात को हमारे पास एडमिट होने के लिए आए थे। पेशेंट की जो कंडीशन थी काफ़ी क्रिटिकल थी, गैस्पिंग कंडीशन में थे। अब पेशेंट का पास हिस्ट्री कैंसर का है, तो कैंसर का सर्विस हमारे यहाँ पे नहीं है, हमारे स्कोप ऑफ सर्विस में भी नहीं है, ना हमारे पास ऐसे कोई डॉक्टर हैं, जिसके वजह से पेशेंट को हम एडमिट नहीं कर पा रहे। ये चीज़ सारा घर के लोगों को एक्सप्लेन किया हुआ है, वो अग्री भी हैं, तब से वो अरेंज नहीं कर पा रहे बेड, जिसकी वजह से हम लोगों ने ट्रीटमेंट दिया भी है, ट्रीटमेंट हमने रोका नहीं। আমরা বিকেল 3টে এই খবর দেখাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ক্যান্সারের চিকিৎসা এখানে হয় না, সেই জন্য ভর্তি নেইনি। আমরা ফোনে লাইভ সঙ্গে সঙ্গে যোগাযোগ করি তখন হাওড়া উত্তরের বিধায়কের সঙ্গে। তিনি আমাদের আশ্বাস দেন তিনি ব্যবস্থা নেবেন, শুনুন। কথা দিচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী বলেছে সাধারণ মানুষের সাথে, গরিব খেটে খাওয়া মানুষের সাথে স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করতে হবে, আমি দেখবো যে কি করে এই নার্সিং হোম যাতে অ্যালাউ না করে তাকে ফিরিয়ে পাঠিয়ে দেয়। একটা সদ্যজাত শিশু, এর থেকে বড় দুঃখজনক, এর থেকে বড় কষ্টদায়ক কিছু হতে পারে না। সরকার পাশে আছে, তার চিকিৎসা হবেই। ঠিক 1 ঘন্টার মধ্যে হাওড়া উত্তরের বিধায়ক চলে গেলেন হাসপাতালে। দেখুন। এইগুলো কিন্তু আমাদের এখানে এগুলো চলবে না। আমি একটা কথা বলি দাদা, না, তোমরা যেখানে খুশি যেটা করো, এখানে এই লোকালিটিতে এইগুলো চলতে পারে না। আর এরপরে ভর্তি, কিন্তু কিভাবে ম্যাজিক হলো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার প্রতিনিধি দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিসে যেন ম্যাজিক, রাতভর ওই পরিবারকে বলে দেওয়া হচ্ছিল ক্যান্সার আক্রান্তের চিকিৎসা হয় না। বিধায়ক যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ভর্তিও হয়ে গেলেন, বলা যেতে পারে বিধায়ক যাওয়ার আগেই ভর্তি করার প্রক্রিয়া শুরু হয়ে গেল, তাকে ভর্তি করে নেওয়া হলো। কিভাবে হলো? দেখো, অবশ্যই এখানে হাসপাতাল কর্তৃপক্ষ তারা তো নিজেরাই প্রমাণ করছে যে পয়সা দিলে সব হয়, আর পয়সা না দিলে কিছুই হয় না। হাসপাতাল শুধুমাত্র একটি বাড়ি তৈরি করে রাখা হয়েছে। পয়সা দিলে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা হয়, আর পয়সা না দিলে কিছু হবে না। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই বেড থাকে না হাসপাতালগুলিতে, এই অভিযোগ এই হাসপাতালের বিরুদ্ধে একাধিকবার হয়েছে। এবং আমরা যখন সেই খবর লাইভ শুরু করি, তারপরেই লাইভের মধ্যেই আমরা দেখতে পাই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তার পরিবারের লোককে ডেকে পাঠানো হচ্ছে, ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে দ্রুত। আরে এতক্ষণ তাহলে 12 ঘন্টা 13 ঘন্টা কি করলেন আপনারা? আর এখন যে ভর্তি নিয়ে চিকিৎসা করছেন, তার কি ক্যান্সার সেরে গেছে? সেই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। তাহলে সেই ক্যান্সার রোগীর চিকিৎসা এখন ওই হাসপাতালে হচ্ছে কি করে? তাহলে কোন ম্যাজিকের মাধ্যমে 1 ঘন্টার মধ্যে সেই হাসপাতাল ক্যান্সার বিশেষজ্ঞ হাসপাতাল বা ক্যান্সার স্পেশালিস্ট হাসপাতাল হয়ে গেল? অতনু প্রশ্নটা উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষ, ওই বিধায়ক যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন আপনাদের শোনাবো এবং বিধায়কের বক্তব্য শোনাবো। পেশেন্টে হচ্ছে ক্যান্সার প্রবলেম, আমাদের ক্যান্সার স্কোপ অফ সার্ভিসেসে নেই। প্রথমে কাগজ দেখেননি যে এখানে ক্যান্সার লেখা আছে? অলরেডি লেখা আছে। আপনি তখন কেন বার করেন? আমি বলছি আপনাকে, তখন এনারা নিয়ে যেতে চাননি। স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পাবে? হ্যাঁ, সেটাই ট্যাগ করবো, ওনা থেকে টাকা চাওয়া হয়নি ওনা থেকে। এই পরিবারের দায়িত্ব আমরা নিচ্ছি। আমি নিজে এসে কথা বলেছি নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে, ওরা অ্যাডমিট করেছে এবং ওরা চিকিৎসা করবে। আমি টোটাল ব্যাপারটা ওয়াকিবল রাখবো। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরে তৎপর হলেন মানে হাসপাতাল, মানে কি বলবেন? না, আমরা তো জানি না, পেশেন্ট পার্টি সেইভাবে আমাদের বলেনি।
যদি আমাদের বলতো, আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত এই কাজ করে যাচ্ছি। খুব খুব কৃতজ্ঞ জানাবো আপনাদেরকে, আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনার প্রয়াস ছিল। আর নিউজ যদি মিডিয়া সিস্টেম, সোশ্যাল মিডিয়া আমাদের কাছে আপনারা থাকতেন না, তাহলে আমাদের মনে হচ্ছে না যে আমার বোন আর বাঁচতে পারত। পিকনিকের মরশুম চলছে, হ্যাঁ পিকনিকে যান, ছুটির দিনে যান, ভালোই তো, কিন্তু পঞ্চায়েতে তালা দিয়ে পিকনিক করতে চলে গিয়েছেন, সেই অভিযোগই তো উঠছে। স্থানীয়রা কি বলছে শুনুন। আমি এসেছি একটা এসটি কার্ড বের করবো, একটা সই নিতে। কতক্ষণ এসছেন? তাই 1 ঘন্টা হয়ে গেছে। কি দেখলেন? এটা কাউকে পাইনি আমি। স্টাফ নেই? না, কেন নেই, আমি কাউকে দেখছি না, কাউকে পাইনি। কতক্ষণ এসছে? 2 ঘন্টা। কোথা থেকে? মাহমুদপুর থেকে। কত দূর এখান থেকে 4 কিলোমিটার ভিতরে। এসে কি দেখছো? এসে দেখছি যে কোনো স্টাফই নেই। পঞ্চায়েতের স্টাফ নেই? না। পঞ্চায়েত খোলা আছে? পঞ্চায়েত খোলা কি না, খোলা তো দেখছি, কিন্তু স্টাফ তো নেই। আর পঞ্চায়েত কর্মী তিনি কি বলছেন, পিকনিক করছিলেন? তালা দেওয়া দেখলাম, সব জায়গাতে তালা দেওয়া কেন? না, অফিস নিচের ঘাটে খোলা আছে, অফিস এটাও খোলা, এটা তালা দেওয়া নাই, খোলা আছে, কিন্তু কেউ নেই। কেউ নেই। কেন নেই? কেন? এখন কোথায় গেছে ওরা কি করে বলবো, কোথায় গেছে? আমি সঠিক জানি না তো। না, প্রধানের ঘরে ওটা আসেনি বলে আমি তালা দিয়ে তুলছি। একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও আপনি এতক্ষণ ধরে দেখছেন, কিন্তু আসল ঘটনাটা কি? পঞ্চায়েতে তালা বন্ধ, পঞ্চায়েত কর্মীরা গেলেন কোথায়? পিকনিক হচ্ছিল। অনিরুদ্ধ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের চৌবিরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এদিন এই অভিযোগ করেছে, অর্থাৎ পঞ্চায়েত অফিসে তালা ঝুলানো, পঞ্চায়েত অফিসের প্রধান, উপপ্রধান এবং সেক্রেটারির ঘরে তালা ঝুলানো, পঞ্চায়েত অফিস খোলা, সাধারণ মানুষ এসে নানা কাজের জন্য তারা ফিরে যাচ্ছে, এমনকি প্রতিবন্ধকতা নিয়ে দীর্ঘ 4 কিলোমিটার দূর থেকে পঞ্চায়েত অফিসে এসেও তার কাজ মেটেনি, দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে, তেমন চিত্র আমাদের সামনে ধরা পড়েছে। এবং এই বিষয়ে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির যিনি বিরোধী দলনেতা আছে তিনি অভিযোগ করেছেন যে পঞ্চায়েত অফিসের সমস্ত কর্মীরা এদিন পিকনিকে গিয়েছে, সেই কারণে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হয়েছে। আগামীকাল দুয়ারে সরকার রয়েছে, অনেকে সার্টিফিকেট নিতে এসেছিল, তারা সার্টিফিকেট পায়নি। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে তারা বাইরে গেছিলেন, অন্য কাজে ব্যস্ত রয়েছে অনেক কর্মীরা, সেই কারণেই পঞ্চায়েত অফিসে কর্মীরা ছিল না। এই পিকনিকের ঘটনা কিন্তু অস্বীকার করেছেন তিনি। যদিও এই বিষয়ে বনগাঁর রাজনৈতিক চর্চা হবেই, তার কারণ বিরোধীরাও ছাড়বে না। বিজেপি কি বলছে শুনুন। অভিযোগ, সরাসরি অভিযোগ করছেন, তালা ঝুলিয়ে, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে পিকনিক করা হচ্ছিল, যদিও পঞ্চায়েত প্রধান তা মানছেন না। এবং সব অফিস তালা মারা রয়েছে, মানুষ ভোগান্তি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তারাই পিকনিক করতে গিয়েছে, কোথায় তা জানি না, তারা পিকনিকে গিয়েছে, বললেন। আমি বিরোধী দলনেতা, কিন্তু শুক্রবারে যে এদের পিকনিক 29 তারিখ, সেটা আমাদের জানা ছিল না। এইভাবে চলতে পারে না পঞ্চায়েত। দেখুন, আমার স্টাফই নেই, আমার স্টাফ মাত্র 3 জন। আচ্ছা, আমার পঞ্চায়েতের স্টাফ মাত্র 3 জন, তার মধ্যে সেক্রেটারি আছে হচ্ছে ছুটিতে, আমার এনএস সাহেব আমার সঙ্গে আছে, এই ফিল্ড ভেরিফিকেশনে এসছি, এবং সকালবেলাতেও আমাদের 2টো ফিল্ড ভেরিফিকেশন হয়েছে। পঞ্চায়েত অফিসেই প্রধানকে কাজ করতে হবে, তার কি মানে আছে? প্রধান তো এসছে মানুষের দরবারে, বিরোধী দলনেতা নামুক না মানুষের দরবারে। বিশ্বজিৎ দাস, জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা, তিনি বলছেন এই অভিযোগ খতিয়ে দেখা হবে। আমি খবর নিয়ে দেখছি, এরকম হবার কথা নয়। যদি হয় নিশ্চিতভাবে দলের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত খোলা আছে, নিশ্চিতভাবে পঞ্চায়েতে কাজকর্ম চলছে। যদি প্রধান কোনো কাজে যে বাইরে যেয়ে থাকেন, কেন বন্ধ রেখেছে, কী জন্য, বা অন্য কোনো কি পারপাস, সেটা আমি খোঁজ নিয়ে দেখছি। পিকনিকের মরশুম, পিকনিকে যাবেন, যান, ছুটির দিনে যান, পিকনিকে যাবেন, কোথায় পিকনিকে যাচ্ছেন সেসব জায়গায় একটু ভাবনা চিন্তা করে যান। আপনি তো স্বাস্থ্যকেন্দ্রের কর্মী বলে স্বাস্থ্যকেন্দ্রের ছাদে পিকনিক করতে পারেন না, নিচে ওপিডি, উপরে স্বাস্থ্যকেন্দ্র, পারেন কি? আমরা প্রশ্ন তুলেছিলাম, পারেন কি? তিনি বলেছেন তিনি পুরসভার সঙ্গে যোগাযোগ করেছেন, পুরসভাকে জানিয়েছেন। কোথাকার ঘটনা? মুক্তা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ, সেই পিকনিকের ছবিটা একটু তোমার থেকে জেনে নিতে চাইবো। ছাতা টাতা লাগানো রয়েছে, বেশ ডিজে বাজিয়ে পিকনিক হচ্ছে। কারা পিকনিক করছেন, দেখুন আগে সেই পিকনিকের ছবি দেখুন।
বক্স চলছে, তারস্বরে বক্স বাজিয়ে স্বাস্থ্য কেন্দ্রের ছাদে চলছে পিকনিক। আমরা জানতে চেয়েছিলাম আধিকারিকের কাছে যে এই পিকনিক কারা করছেন, কিভাবে করছেন। অ্যাকচুয়ালি এই ইউপিএসসি লেভেল যেটা ফাংশনাল যে লেভেলটা সেটা শুধুমাত্র ওপিডি, আর কিছু নেই আমাদের। তাহলে কি এখানে সেটা করা যায়? না, একদমই করা যায় না বলতে হয়তো সেরকম প্রোগ্রাম নিয়ে আলাদা কিছু নয়, কিন্তু আমাদের আলাদা করে যাওয়ার কোথাও জায়গা নেই। মানে অ্যাকচুয়ালি সেই জন্যই আমরা এখানে পৌরসভাকে জানিয়েছেন যে আমাদের একদিন রিপ্লেসমেন্টের সুযোগ দেওয়া হবে। আমি জানিয়েছি ওনাকে। আপনি যদি বলেন যে উনি আমাকে বলেছেন ওপিডি যেন কোনোভাবে হ্যাম্পার না হয়, এবং আমি সেটা কাজ করে এবং পৌরসভার মেনে নিয়ে কাজটা করছি। কারা কারা রয়েছেন এখানে? এখানে আমাদের সমস্ত ইউপিএসসি লেভেলের যারা এএনএম আছে, ফার্মাসিস্ট আছে, ল্যাবটেক আছে, সমস্ত ফার্মাসিস্ট এবং ল্যাবটেক এসে পৌঁছয়নি, যেহেতু এগুলো চলছে। এই ধরনের ঘটনা হয়, এলাকাবাসীরা অভিযোগ করছে। না, এই কথাটা কিন্তু ভুল, কারণ যা আছে বক্স সেটা আমাদের সবটাই ভাড়া নেওয়া। সবাইকে না হয় সব জানিয়েছেন, কিন্তু জানিয়ে স্বাস্থ্য কেন্দ্রের ছাদে, যেখানে নিচে ওপিডি আর ছাদে চলছে পিকনিক, আদৌ এই পিকনিক করা যায় কিনা তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আর পুরো প্রশাসক, যাকে নাকি সব জানানো হয়েছে বলে আধিকারিক দাবি করছেন, তিনি কি বলছেন শুনুন। আমি খবর নিলাম ওখানকার কোনো পাবলিক এখন পর্যন্ত কোনো নগরবাসী আমাকে কোনো অভিযোগ করেনি। যে অভিযোগ পেয়েছি আপনাদের কাছ থেকেই পেয়েছি। আমি সেই জন্য আশ্বস্ত করে আপনাদের বলছি, এখন আর বাজছে না। বক্স বাজাবার ক্ষেত্রে বা না বাজানোটাই উচিত ছিল। আপনাদের অভিযোগ অনুযায়ী আমি ওটা তদন্ত করে দেখছি। বিজেপি রাজ্যে ক্ষমতা এলে 450 উজালা গ্যাস পাবেন, দাবি করছেন শুভেন্দু অধিকারী। পাল্টা কুণাল ঘোষ বলছেন, যারা কেন্দ্রে থেকে গ্যাসের দাম কমাতে পারেনি তারা রাজ্যে ক্ষমতায় এসে গ্যাসের দাম কমাবে, আবার হয় নাকি? শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমরা 450 টাকা গ্যাস দেবো। প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব। যে 6 লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব। 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে, সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে। শুভেন্দু অধিকারী বলেছে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাস 450 টাকা। কি পাগল? দেশে তো বিজেপি ক্ষমতায় রয়েছে, তাহলে বাংলা সহ সব রাজ্যে 450 টাকা করে দিক। কে বারণ করেছে? আর বাংলার বিধানসভা ভোটটা তো হয়ে গেছে 2021 সালে, এটা তো দেশের ভোট, এটার সঙ্গে তো বাংলার সরকারের সম্পর্ক নেই। তাহলে বাংলায় ক্ষমতা এলে এ তো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। পুলিশের গাড়ি দেখলে কোথায় যেন হাওয়া হয়ে যাচ্ছে চোর। তাহলে চোর ধরার উপায় কি? চোরের উপর বাটপাড়ি করতে হবে, করলো জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশের গাড়ি ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্সে করে ধাওয়া করে ধরে ফেলল 5 দুষ্কৃতীকে। গভীর রাতে চুরির মাল গাড়িতে তুলছে চোরের দল। এমন সময় গাড়ির সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্স থেকে নামলো পুলিশ। এতেই হতভম্ব চোরেরা, তারা কিছু বুঝে ওঠার আগেই পুলিশের জালে। হাওড়ার জগৎবল্লভপুরে উর্দিধারীদের নয়া কৌশলে সাফল্য। এখানে 4 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। 3 জন আমাদের পিসি রিমান্ড ছিল এবং তাদের লিডিং স্টেটমেন্টেও আমরা কিছু রিকভারি করেছি। জগৎবল্লভপুরে গত কয়েক সপ্তাহে একাধিক চুরির ঘটনা ঘটে। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তখন পুলিশের নজরদারি বাড়ায়। এর মধ্যেই গত সপ্তাহে ফের জগৎবল্লভপুরের পাতিহালে চুরি হয়। একটি স্যানিটারি দোকানে চুরি হয়। সরকারি প্রকল্পের সামগ্রীও চুরি যায়। এই চুরির ঘটনা তদন্তে নেমে গত শুক্রবার 7 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের সূত্রে খবর, ধৃতদের জেরা করে অনেক তথ্য সামনে আসে। এলাকায় নজরদারি আরো বাড়ানো হয়, তবে এবার কৌশলে বদল। পুলিশের গাড়িতে বসে নজরদারি চালালে চোরেরা বুঝে যাবে, তাই অ্যাম্বুলেন্স নিয়ে আসরে নামে পুলিশ। অ্যাম্বুলেন্সে চড়েই এলাকায় টহল দেয় এবং নজরদারি চালায়। এই কৌশলেই বাজিমাত। যে স্যানিটারি দোকানে সম্প্রতি চুরি হয়েছিল সেখানেই ফের চুরি করতে ঢোকে দুষ্কৃতীরা। চুরির মাল তারা গাড়িতে তুলতে যাচ্ছিল, ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সে চেপে হাজির হয় পুলিশ। চোরেরা পুলিশের জালে। গ্রেপ্তার 4,
চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকার সামগ্রী উদ্ধার। রোগীর প্রাণ বাঁচাতে অনস্বীকার্য এই অ্যাম্বুলেন্স, আর সেই অ্যাম্বুলেন্সই এবার জগৎবল্লভপুর থানার পুলিশের মান বাঁচালো। অ্যাম্বুলেন্সে করেই চোরেদের বাগে আনলো জগৎবল্লভপুর থানার পুলিশ। যে চোর ধরতে এক অন্য মডেল বা অন্য উপায় বার করলো জগৎবল্লভপুর থানার পুলিশ। ক্যামেরায় রাজু ভুইয়া ও রমেশ পরেলের সঙ্গে দেবাতীত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। আপনি নিজের বাড়িতে ঢুকবেন, তাও আবার পাঁচিল টপকে। কারণ তৃণমূল নেতার হুমকি, ঢুকতে দেবেন না বাড়িতে। শুনবেন সেই হুমকি, শুনুন। আমি যাচ্ছি আপনার বাড়িতে, যাচ্ছি। শেষে পাঁচিল টপকে বাড়ি ঢুকতে হচ্ছে। ওই দেখুন অবস্থা, নিজের বাড়িতে ঢুকতে পারছে না, কখন আবার প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। কিন্তু কেন তৃণমূল নেতার এই দাদাগিরি? আমার সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি, জিয়াউলের সঙ্গে একবার কথা বলি। জিয়াউল, এই দাদাগিরি কেন তৃণমূল নেতার? দেখো, তৃণমূল নেতার স্পষ্ট দাবি যে এই জমি তার পৈতৃক সম্পত্তি, অর্থাৎ সেই জমিতে কাউকে যেতে দেবেন না, তিনি ব্যবহারও করতে দেবেন না। এমনই অভিযোগ অশোকনগর কল্যাণগড় পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের একেবারে কচুয়া বাগদিপাড়ার যে 6টি পরিবার রয়েছে, তাদের দাবি যে সেই রাস্তা তারা তখন 50-60 বছর আগে সেই জমি তারা কেনেন এবং রাস্তা দেখিয়ে যে জমি বিক্রি করেছিল তার কাছ থেকে নিয়েছে 6টি পরিবার এবং রাস্তা দেখিয়ে সেই জমি নিয়েছে এবং তার দলিল রয়েছে, কাগজপত্র রয়েছে। কিন্তু পরবর্তীকালে সেই জমি ওখানেই যে দীপক বিশ্বাস, তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তার স্পষ্ট দাবি সেই জমি তার পুরো তার পৈতৃক সম্পত্তি, ফলে তিনি কাউকে ব্যবহার করতে দেবেন না। ফলে তার গায়ের জোরে সেই জমি আটকে দিলেন। প্রায় 3-4 বছর ধরে সেই জমি পুরোপুরি আটকানো রয়েছে। ফলে যে সমস্ত এই 6টি পরিবারের একাধিক প্রায় 100 বছরের একজন বৃদ্ধা রয়েছে, বেশ কয়েকজন অসুস্থ মানুষ রয়েছে, তাদেরকে যেতে হয় পাঁচিল টপকে বা কখনো সেপটিক ট্যাঙ্ককে দিয়ে পিছন দিয়ে যেতে হয়। কেন বারবার এটা নিয়েও তারা কিন্তু দীপকবাবুকে বলেছেন যে কেন রাস্তা আটকানো হচ্ছে, তার গায়ের জোর, অর্থাৎ তার গায়ের জোরে তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমরা যখন তাকে প্রশ্ন করেছিলাম, তার স্পষ্ট দাবি যে আমারও করুণা হয়, আমারও মায়া হয়, আমিও চাই না এই রাস্তা আটকাতে, কিন্তু তাদের খারাপ ব্যবহার, অর্থাৎ 6টি পরিবারের নাকি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই তার গায়ের জোরে তিনি রাস্তা আটকে দিয়েছেন। শোনা যাক কি বলছেন, শুনি। ওই পথে একটু আটতাম, অনেক ফের কাটা দিছে, এই পথে একটু যেতাম, ফিরি ওর গিরিছে। ডাক্তারের কাছে কিভাবে যান অসুস্থ হলে? ওর বাবা ওই পথে কত কষ্ট করে যাই রে বাবা, তুমি জানো না, তুমি বাড়ির পথে, এই পথে তো একটু আটতে পারি না। এখান দিয়ে বেরোতে পারছেন না? আমরা রাস্তা তো চাই, আমরা একটু ঘুরনু, বয়স্ক মানুষ। ওনারা যে এখান থেকে আসছে তখন এমনি হাঁটাচলা করতে দিতাম, কিন্তু পরবর্তীতে ওরা যে অত্যাচার শুরু করেছে সেই অত্যাচারের এগেনস্টে আমি তখন সবাইকে জানাই, কাউন্সিলর এবং চেয়ারম্যান সবাইকে জানানো হয়, কিন্তু তারা চেয়ারম্যান কাউন্সিলরের কোনো কথাই শোনেনি। ওরা উল্টো আমার নামে আমার বাবার পৈতৃক সম্পত্তির উপরে ওরা কেস লাগিয়ে দেয় 2020 সালে। 35,000 টাকা আমাকে অ্যাডভান্সও দিয়েছিল অক্টোবরের ফার্স্ট উইকে, এবং ডিসেম্বরের 10 তারিখের মধ্যে নেক্সট 2,15,000 টাকাটা আমাকে দিয়ে দেওয়ার কথা ছিল, তবেই আমি রাস্তাটা খুলে দেব এবং 3 ফুট 6 ফুটের রাস্তাটা হবে। এই ধরনের ঘটনা যদি ঘটে, দুঃখজনক ঘটনা, এটা আমরা কেউ সমর্থন করতে পারি না যে বাড়ির রাস্তা থাকবে না। কিন্তু কেন হলো, কেউ হলো, আমি ঠিক এখনো পর্যন্ত আমার জানা নাই। ওরা আমাকে হয়তো কোনো কারণে জানাতে পারেনি, ওরা হয়তো লোকাল কাউকে জানালো, আমি এখন থেকে জানতে পারিনি। আপনার বলুন, নিশ্চয়ই আমি কালকে পরশু খবর নিয়ে দেখবো যাতে সুরাহা করা যায়। এ তো গেল দাদাগিরি, এবার একঘরে করে দেওয়ার খবর দেখুন। এগরার ঘটনা, মায়ের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। কেন, কি হয়েছিল? তাহলে জরিমানা হিসেবে দিতে হবে 2.5 বিঘা জমি আর 20 লক্ষ টাকা। হ্যাঁ, সালিশি সভা বসিয়ে মাতব্বররা এরকম নিদান দিয়েছেন। এক ঘরে শুধু না, তার সঙ্গে প্রাণে মারার হুমকি, ওই জমি চাই, টাকা চাই। শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার এবং পুলিশ পিকেট বসে, পুলিশ পাহারা বসে। মাতব্বরদের রোষ, এক ঘরে পরিবার, লাগাতার হুমকি, বাড়ি ভাঙচুর, চাষ বন্ধ।
চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরার নরাজপুর গ্রামে। অভিযোগ, গত অগাস্ট মাসে এ নিয়ে থানা পুলিশ করেও লাভ হয়নি, তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মনোরঞ্জন খাড়া। আদালতের নির্দেশে এবার তার বাড়ির সামনে বসানো হলো পুলিশি পাহারা। এই গ্রামে 4-5 জন মোড়ল পুরো গ্রামবাসীকে ইয়ে করে আমাদের একঘরিয়া করেছে। আমাদের জীবন আশঙ্কা অবস্থায় আছে। আমাদের যখন তখন কাতান কুড়ুল নিয়ে তেড়ে আসে, হ্যাঁ মারধর করতে তেড়ে আসে। আমার ছেলেকেও মারধর করে। শুধু প্রশাসন 2-3 জনকে, 2 জন কনস্টেবল এবং 1 জন সিভিককে দিয়ে দিয়েছে। আমাদের হাট বাজার ওষুধপত্র কিছুই আমরা পাচ্ছি না। এগরার নরাজপুরের বাসিন্দা মনোরঞ্জন খাড়া। গত 5ই অগস্ট তার মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এলাকার মাতব্বরদের প্রশ্ন, এই ঘটনা কেন তাদের জানানো হয়নি? এর জন্য নাকি জরিমানা দিতে হবে 2 বিঘা জমি এবং 10 লক্ষ টাকা। এর কোনোটাই দেননি মনোরঞ্জন। অভিযোগ, এর জেরে তাদের একঘরে করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, অভিযোগ মনোরঞ্জনের বাড়িতে ভাঙচুর করা হয়, এমনকি খুনের হুমকিও দেওয়া হয়। বিচার চেয়ে প্রথমে এগরা থানায় যান মনোরঞ্জন। অভিযোগ, তাতে কোনো লাভ হয়নি। তখন জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শেষমেশ আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি। মনোরঞ্জনের বাড়ির সামনে এখন পুলিশি নজরদারি। কতদিন ধরে আপনারা একঘরে আছেন? 5ই আগস্ট থেকে দেখুন বাড়িঘর ভেঙে নিয়ে চলে গেল। কলা গাছ, পিঁপে গাছ, কুইন্টের মতো 1 কুইন্টের মতো পিঁপে ছিল, আর ছোট ছোট চারা গাছ সব লাগিয়েছিল, সেগুলো সব কেটে নষ্ট করে দিল। তারপর প্রশাসনে বারবার দ্বারস্থ হওয়ার পরেও প্রশাসন কোনো প্রকার কোনো করেনি। গ্রামবাসীর তরফ থেকে কি জমি জায়গা টাকা পয়সা দাবি করা হয়েছে? কিছু না, সে তার মা মারা যাওয়ার পরে কোনো আলোচনাই হয়নি গ্রামে বসে। যেটা সামাজিক বই করে সেটা মানে কি, ও তো খেতে পারতো না, মরে যেত। তাহলে হাইকোর্ট করতে কি করি, থানায় যাচ্ছে কি করি? চাষবাস করতে দিচ্ছে না। সজল ধারা জল, ওখানে তো ওই জলও তাদের ঘরে যাচ্ছে। ভিডিও গেছে আর ওসি আইসি ওখানে আছে, আর তারপরে লোকাল পঞ্চায়েত লোকজন আছে। মিটিং পরে নিশ্চয়ই এটা ইস্যু রিজলভ হয়ে যাবে। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। এসএসকেএমে মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার, কাঁধে অস্ত্রোপচার রয়েছে, খুব ছোট একটি অস্ত্রোপচার। কেমন রয়েছেন মুখ্যমন্ত্রী, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানবো। আমার সঙ্গে ইরন রয়েছেন, প্রতিনিধি ইরন। একদমই দেখো, তুমি আজকে যখন 2:40 নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসএসকেএমে আসেন, উঠবানে আসার পর নিজেই বলেন তিনি তার রুটিন চেক আপের জন্য এসছেন। এবং কিছুক্ষণ আগে ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি এসে যেটা জানান যে মুখ্যমন্ত্রীর যখন রুটিন চেক আপ করা হয় তখন তার ডান কাঁধে একটা ছোট গ্রোথ পাওয়া যায় এবং তারপর তার সেটা অস্ত্রোপচার করা হয় এবং তারপর সম্পূর্ণ শরীর সুস্থ রয়েছে। ইতিমধ্যে তিনি চিকিৎসকদের সঙ্গে চা খাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তাকে ডিসচার্জ করা হবে। এবং সেই রুটিন চেক আপের পরেই কিন্তু তার গ্রোথটি পাওয়া যায় এবং সেখানে সেটা অস্ত্রোপচার করা হয় এবং তারপরেই তাকে কিন্তু আজকেই ছেড়ে দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ইরফান ওয়ার্ড থেকে তিনি কিন্তু বেরিয়ে যাবেন বাড়ির উদ্দেশ্যে। এবং মণিময় বন্দ্যোপাধ্যায়, তিনি ডিরেক্টর এসএসকেএমে, তিনি এসেই কিন্তু সাংবাদিকের মুখোমুখি হয়ে পুরো বিষয়টি জানান যে মুখ্যমন্ত্রীর আজকে চিকিৎসায় তার রুটিন চেক আপে আসার পর তার যখন চিকিৎসা হয় এবং চিকিৎসা আসেন তিনি, তখন সেখান থেকে যে গ্রোথের কথাটি পাওয়া যায়, ছোট্ট একটি অপারেট বিষয় সেটা হয় এবং তারপরে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ধন্যবাদ। Honorable Chief Minister of West Bengal, Mrs. Mamata Banerjee, came today for routine checkup. During that routine checkup, one small operative procedure was found to be necessary on her right shoulder at the site of old injury. That was performed in the Udban OT. She is now fit to be discharged, and at this moment she is having tea with the doctors. কোচবিহারের মাথাভাঙায় প্রসাদ খেয়ে অন্তত 100 জন অসুস্থ। তাদের মধ্যে কাউকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মেডিকেল টিম রয়েছে চিকিৎসার জন্য। মাথাভাঙা মহকুমা হাসপাতালে কাউকে রেফার করা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন কয়েকজন। রাজেশ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজেশ, প্রথমে জানতে চাইবো যারা অসুস্থ কেমন রয়েছেন তারা, দ্বিতীয়ত জানতে চাইবো ঠিক কি হয়েছিল। দেখো, ঘটনাটি মাথাভাঙা 2 ব্লকের রূপজানা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাওয়াগুড়ি এলাকায়। গতকাল কিন্তু স্থানীয় এক বাড়িতে কীর্তন অনুষ্ঠান ছিল এবং সেখানে দই চিড়া ও খিচুড়ি খায় এলাকার সাধারণ মানুষ যারা সেই অনুষ্ঠানে এসেছিল, যার ফলে প্রায়
শতাধিক সাধারণ মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে বেশ কয়েকজন সুস্থ হওয়ার খবর আমরা পেয়েছি। তাদেরকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ঘোকসাডাঙ্গায়, পরবর্তীতে তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে রেফার করে। তারা মাথাভাঙা মহকুমা হাসপাতাল এবং ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু অনেকেই চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনায় এবং এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। যাদেরকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা যায়নি তাদের সেখানে চিকিৎসা করা হয়। আমরা জানতে পারছি তার মধ্যে বেশ কয়েকজন কিছুটা সুস্থ বোধ করায় তাদের বেশ কয়েকজনকে বাড়ি ফেরত পাঠানো হয়েছে এবং যারা অসুস্থ তাদের কিন্তু চিকিৎসা চলছে এবং মেডিকেল টিম পুরো বিষয়টার উপর নজর রাখছে জানতে পেরেছি আমরা। ধন্যবাদ। 2021-এর পর আবার 2023, অর্থাৎ ঠিক 2 বছরের মাথায় বক্সায় আবার দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার। সে এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন। আসলে এই ছবি বা এই টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার ক্যামেরাবন্দি হয়েছিল 28শে ডিসেম্বর সন্ধ্যে 8টা 30 মিনিটে এই ছবি ক্যামেরাবন্দি হয়। মুখ্য বনপাল দেবল রায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি এ প্রসঙ্গে কি বলছেন শুনুন। 2018 থেকে আমরা যাতে এই জঙ্গলটায় টাইগার ফিরে আসে তার জন্য আমরা ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছিলাম। আমাদের ট্র্যাকিং এর কাজ শুরু হয়েছে, কেননা ছবি তো এখন পাওয়া গেল, গতকাল উঠেছে, কিন্তু পায়ের ছাপ বেশ কিছুদিন ধরেই আমরা পাচ্ছিলাম। যে কোনো বাঘ যখন নতুন হ্যাবিটেটে আসে সে তখন জায়গাটাকে বারবার ঘুরে দেখে সেটেল করার আগে, তো সেই সময়টাই কনফ্লিক্টের চান্স থাকে। সেই কনফ্লিক্টটাকে মিনিমাইজ করার জন্য ওদের সাথে ট্র্যাকার থাকে, সেই ট্র্যাকাররা একটা সেফ ডিস্টেন্সে বাঘটাকে ট্র্যাক করে। সেই কাজটা শুরু হয়ে গেছে। প্রতিনিধি রাজকুমার আমার সঙ্গে রয়েছে। রাজকুমার, পর্যটকরা নিশ্চয়ই খুশি। একদমই অতুলরা, দেখো পর্যটকরা তো খুশি এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে আধিকারিক তারাও কিন্তু খুশি। কারণ হচ্ছে দীর্ঘ 23 বছর পর 2021 সনে কিন্তু বাঘের ছবি ধরা পড়েছিল, অর্থাৎ সরাসরি যেটা বাঘ থাকার যে প্রমাণ, ক্যামেরার যে ছবি, সেটা শেষ 2021 সনে ধরা পড়েছিল। 2021 সনের পর কিন্তু ফের বক্সাতে বাঘের ছবি ক্যামেরাবন্দি হলো। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে গতকাল রাত 8টা 30 মিনিটে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে পশ্চিম বিভাগের জঙ্গল, সেখানে যে পানা রেঞ্জের বনাঞ্চল রয়েছে, সেই পানা রেঞ্জের বনাঞ্চলে এই ছবি ক্যামেরাবন্দি হয় এবং ইতিমধ্যেই কিন্তু এই বাঘকে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে ট্র্যাক করা হচ্ছে এবং বন দপ্তর দাবি করছে যে আমরা বারবার দাবি করছি যে বক্সাতে বাঘ আসে এবং যে বাঘের ছবি ধরা পড়েছে সেটা এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে যে এটা একটা পুরুষ বাঘের ছবি। 2021 সনে যে বাঘের ছবি পাওয়া গেছিল সেটাও একটা পুরুষ বাঘের ছবি ছিল। এই যে ছবি যেটা ধরা পড়েছে সেটাও কিন্তু পুরুষ বাঘের ছবি এবং এই ছবির পরেই কিন্তু বনকর্তারা দাবি করছে যে বাইরে থেকে স্ত্রী বাঘ আনার যে গুরুত্ব সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই ছবি থেকে। অতনুদা, ধন্যবাদ। 2021-এর পর ফের 23 বক্সায় আবার ট্র্যাপ ক্যামেরা ধরা পড়ল বাঘ।